তেরোর অঙ্কটা আজকে শুরু করছি। বলা আছে কুমারটুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে 1,00,000 টাকা ধার করে মৃৎশিল্পের জন্য একটা কারখানা স্থাপন করেন। আর ঠিক হলো যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর যে বাকি লাভ থাকবে তার অর্ধেকটা কাজের অনুপাতে আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এখানে আগে দেখি মোট লাভ হয়েছে 1,39,100 টাকা, তার থেকে 28,100 টাকা বিয়োগ করে দাও। যে টাকাটা থাকলো তার অর্ধেক তাকে 2 দিয়ে ভাগ করে নেবে। 2 দিয়ে ভাগ করে একটা টাকা বেরোলো। তারপরে কাজের দিনের অনুপাত বার করবে, এই যে 300:275:350 এর একটা অনুপাত বার করবে। দিয়ে যে ওই অর্ধেক লাভের যে অর্ধেকটা হলো সেই অর্ধেকটা এই কাজের দিনের অনুপাত অনুসারে টাকাটা তিনজনের মধ্যে ভাগ করে দেবে। লাভের বাকি অংশটা প্রত্যেকে ওটাকে 3 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকে সমানভাবে পাবে। এইবার প্রত্যেকের প্রাপ্ত লাভ কত হবে, কাজের অনুপাতে যেটা হলো সেটা, আর সমানভাবে ভাগ করে নেওয়ার ফলে যেটা পেলো সেটা। এটা করলে অঙ্কটা হয়ে যাবে। 14 অঙ্কটা বরং একটু ভালো অঙ্ক, আমি 14 অঙ্কটা করাচ্ছি। 14 অঙ্কটাই বলছে দুই বন্ধু 40,000-50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% তারা সমানভাবে ভাগ করে নেবে আর অবশিষ্টটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথমেই আমি মূলধনের অনুপাত বার করি। (40,000:50,000) ইকুয়াল টু 4:5 হলো। আর ধরে নিলাম মোট লাভ মোট লাভ 2x টাকা ধরে নিলাম। x টাকা ধরলেও হবে, আমি 2x টাকা ধরলাম, একটু সুবিধা পাবো। মোট লাভ 2x টাকা। তাই লাভের 50% তারা সমানভাবে ভাগ করে নিয়েছে, অর্থাৎ সমানভাবে ভাগ করে, তাহলে কত, সমান ভাগে ভাগ করা হয়েছে x টাকা। তাহলে প্রত্যেকে কত পায়, প্রত্যেকে পায় x/2 টাকা করে, প্রত্যেকে পায় x/2 টাকা। আর বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমজন কি নাম আছে, দুই বন্ধু, প্রথম বন্ধু পাই x টাকা ইন্টু 4/9, তাহলে 4x/9 টাকা। আর দ্বিতীয় বন্ধু পাই x ইন্টু 5/9 ইকুয়াল টু 5x/9 টাকা। তাহলে প্রথম বন্ধু মোট কত পেল, মোট লাভ পেল x/2 টাকা হলো, দেখে এখানে প্রত্যেকে x/2 টাকা পেয়েছে, আর এখানে হলো 4x/9। তাহলে এটা করে দেয় 18 লসাগু, 9x প্লাস 8x, তার মানে 17x/18। আর দ্বিতীয় বন্ধু মোট লাভ পেল x/2 প্লাস 5x/9, এটা হচ্ছে তাহলে 18 লসাগু হলো 9x
প্লাস 10x ইকুয়াল টু 19x বাই 18। এবার বলা আছে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে শর্তানুসারে 19x বাই 18 মাইনাস 17x বাই 18 ইকুয়াল টু 800। তাহলে এখানে 18 লসাগু হলো, এটা বিয়োগ করে হলো 2x ইজ ইকুয়াল টু 800। তাহলে 2x ইজ ইকুয়াল টু 800 ইন্টু 18, x ইজ ইকুয়াল টু 800 ইন্টু 18 বাই 2, 400, 4 18 72, 7200। চেয়েছে প্রথম বন্ধুর লাভ। তাহলে প্রথম বন্ধুর লাভ এটা, এখানে এটা বসিয়ে দিই। অতএব প্রথম বন্ধুর মোট লাভ 17x বাই 18 ইকুয়াল টু 17 ইন্টু 7200 বাই 18, এটা হলো 400, এটা হচ্ছে 6800। তাহলে এটা হলো উত্তর। প্রথম বন্ধু মোট লাভ পেল 6800 টাকা। ঠিক আছে, এর পরের অঙ্কটায় যাই। পূজা, উত্তম, মেহের 5000, 7000, 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার শুরু করে এই শর্তে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ প্রতি মাসে খরচ করে 125 টাকা। তাহলে এটা 12 মাসে কত খরচ বার করে দেবে। হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে 200 টাকা করে দেয়। তার মানে পূজা পাচ্ছে কত টাকা? 12 ইন্টু 200, আর উত্তম পাচ্ছে 12 ইন্টু 200, 2400 ও 2400 টাকা পেল। আর এখানে 12 ইন্টু 125 যেটা হলো, তিনটে মোট যোগ করবে। যোগ করার পরে বছরের শেষে 6960 টাকা লাভ হলো। তার থেকে এই যে তিনটে খরচ হলো, এই খরচ তিনটি বিয়োগ করে দেবে। বাকি যে কিছু টাকা পড়ে থাকবে সেটাকে মূলধনের অনুপাতে ভাগ করে দেবে। দিয়ে তিনজনেই দেখবে কিছু টাকা করে পেল। এবার তার মধ্যে পূজার উত্তম একটু বেশি টাকা পাবে, কারণ তারা অলরেডি 2400 টাকা করে আগে পেয়ে গেছে। আর এখানে মূলধনের অনুপাতে যেটা পাবে সেটা তাদের সঙ্গে যোগ করবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এমসিকিউগুলো খুব সহজ। প্রথমটা শুধু মূলধনের অনুপাত করে দিলে এটা হয়ে গেল। দ্বিতীয়টা মূলধনের অনুপাত করে দাও, আর 1 বছর পরে মোট যদি 45 টাকা ক্ষতি হয় তাহলে শুভেন্দুর ওই ভাগাহার করে যেটা হবে সেটা। প্রতিমা, শ্রেয়া, স্মিতা তিনজনে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 1 বছর পরে তারা লভ্যাংশের এত টাকা পায়। তাহলে তাহলে এখান থেকে তোমরা যে লভ্যাংশটা পায় সেই লভ্যাংশের অনুপাত বার করবে। অনুপাত বার করে, আর এখানে টোটাল টাকাটা ছিল 6000, তিনজনে মোট 6000 টাকা দিয়েছে। আর এখানে হচ্ছে এই মূলধনের অনুপাত করে ভাগার করে দেখবে স্মিতার ভাগারটা কত। এই 6000 টাকাকে সেই স্মিতার ভাগার দিয়ে ভাগ করলে যে টাকাটা পাবে সেটাই হচ্ছে ব্যবসায় নিয়োজিত করেছিল। 4 অঙ্কটা একটু ভালো, এটা অনুষ্ঠানের পরীক্ষা দেয়ও। অমল, বিমল একটা ব্যবসা শুরু করো। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় এত টাকা, বিমল লাভের এত টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের কত টাকা সে করেছিল। তাহলে আমি এটা করিয়ে দিচ্ছি। এটা
অঙ্কটা অ্যাকচুয়ালি 1 নম্বরের অঙ্ক নয়, এটা একটা 2 নম্বরের অঙ্ক। কারণ এখানে অমল 9 মাসের জন্য 500 টাকা করে দিয়েছে, তাহলে 1 মাস হিসেবে তার মূলধন হচ্ছে 4 9 4500 টাকা। আর বিমল যদি আমি ধরে নিলাম বিমল দিল X টাকা, তাহলে এটা 6X টাকা। তাহলে তাহলে এটা হচ্ছে অনুপাত। এই অনুপাতকে আমি এইভাবেই ছোটো করতে হবে না। তাহলে বিমলের লাভটা কত হবে? অতএব বিমলের লাভ হবে হচ্ছে 69 ইন্টু 6X বাই 4500 প্লাস 6X, এটা ইকুয়াল টু 46। তাহলে এটাকে যদি এক্সের মান বার করা যায় তাহলে বিমল কত টাকায় নিয়োজিত করেছিল পেয়ে যাবে। ঠিক আছে, আমি আর একবার বলে দিই, যেহেতু অমলের হচ্ছে 500 টাকা 9 মাসের জন্য খেটেছে, আর বিমলের কিছু টাকা মানে X টাকা আমি ধরে নিলাম, তাহলে X টাকাটা 6 মাসের জন্য খেটেছে, তাহলে 1 মাস হিসাবে তার মূলধন 6X। তাহলে এইটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে অমলের ভাগহার হচ্ছে এইটা হচ্ছে অমলের ভাগহার, আর মোট 69 টাকা লাভ হয়েছে। তাহলে অমলের ভাগহার দিয়ে ভাগ করে অমল পেল হচ্ছে বিমল পেয়েছে 46 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সমাধান করলে আমি পেয়ে যাব। পাঁচের অঙ্কটা দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য আর রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করলো, তাদের মধ্যে লভ্যাংশের অনুপাত। তার মানে এটা হবে 1 মাস হিসাবে মূলধন হচ্ছে 500 ইন্টু 9 4500, রাজিয়ার হবে 600 ইন্টু 5 3000, তাহলে 4500 ইন্টু 3000, তার মানে অনুপাত করলে হয় 3:2। নিচের বিবৃতিগুলোর সত্য মিথ্যা দেখো। বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এটা ভুল, কমপক্ষে 2 জন লাগে। রাজু একটি ব্যবসায়ী অফিসের মূলধন 5:4 মূলধনের অনুপাত, এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে 80 পায় 100 টাকা। তাহলে দুজনের হচ্ছে 80:100, মোট লাভের 80 টাকা পেলে 80 পায় 100 টাকা। এদের লাভের অনুপাত 80:100 হলে 5:4 হচ্ছে না, সুতরাং এটাও ভুল। অংশীদারি কারবার 2 ধরনের, ঠিক আছে। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। আর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলে থাকি। 17 অঙ্কগুলো দেখো। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত হচ্ছে 1/6, 1/5, 1/4। বছরের শেষে মোট এত টাকা লাভ, অ্যান্টনির লাভের অনুপাত কত? আচ্ছা, এটা হচ্ছে সহজ অঙ্ক, যে এখানে ভগ্নাংশ যে অনুপাত দেওয়া আছে এটাকে সরল অনুপাত করে নেবে। অর্থাৎ এখানে 6, 5 এবং 4-এর লসাগু হয় 60 বলে, 60। তাহলে এই 60 দিয়ে প্রত্যেকটাকে গুণ কর। তাহলে প্রথমটা হচ্ছে 10, এটা হলো 12, এটা হচ্ছে 15, 10, 12, 15। সেই অনুসারে 10:12:15, তা সেখানে আমরা করলে অ্যান্টনির কত ভাগহার হবে, অ্যান্টনিরটা বার করলে হয়ে যাবে। 2-এরটা, একটি অংশীদারি ব্যবসায় পৃথা রাবেয়ার মূলধনের 2/3 অংশ অনুপাত হচ্ছে 2:3, আর রাবেয়া জেসমিনের মূলধন অনুপাত 4:5। এটা তো ক্লাস 8-এ করেছিস। ধর এরকম, আমি P/R মানে পৃথা বাই রাবেয়া ইজিক্যাল টু 2/3,
আর করলাম রাবেয়া বাই জেসমিন যে ইজিক্যাল টু 4:5। তাহলে আমরা দুটো রাবেয়াকে সমান করবো, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাও 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 দিয়ে গুণ। তাহলে এটা হলো 8/12, এটা হলো 12/15। তাহলে অনুপাতটা হয়ে গেল P/R/J ইকুয়াল টু 8/12/15। এই অনুপাতে রাবেয়া অনুপাতটা কত এটাই চেয়েছে। এটা ক্লাস 8-এ তোরা এইভাবে করেছিস, 7-8-এ। এরপরেরটা বলছে দুজনেরই একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000, লাভ এত, আফতাবের মূলধন কত? আচ্ছা, এখান থেকে বার করে নে। যেহেতু এখানে মোট লাভ হয়েছে 1500 আর তার মধ্যে গিয়ে রাজীবের লাভ হচ্ছে 900, তাহলে আফতাবের লাভ কত? 900 টাকা বিয়োগ করলে হবে, 600 টাকা। 1500 বিয়োগ 900 মানে 600 টাকা। আফতাবের মূল লাভ হচ্ছে 600। তাহলে এর যদি 900 হয়, হ্যাঁ, একজনের লাভ হচ্ছে 900 আর একজনের লাভ হচ্ছে 600। তাহলে এটাকে আমি যদি অনুপাত করি 3:2 হয়। তাহলে রাজীবের 6000 টাকা যদি মূলধন হয়, তাহলে আমি এই অনুসারে রাজীবের যদি 6000 হয়, আর তাহলে আফতাবের মূলধন কত হবে? এটা কিন্তু ভাগার করে হবে না, অর্থাৎ রাজীবের হচ্ছে 6000 টাকা, মানে হচ্ছে এইটা হচ্ছে রাজীব। তাহলে রাজীব যদি এটাকে যদি আমি সংক্ষেপে করছি, এটা রাজীবের যদি এটা 3 হলে এটা 2, বা উল্টে যদি এটা সেই 3 হলে এটা 2, 1 হলে কত, আর এটা হচ্ছে 6000 হলে কত? তাহলে 2 × 6, তার মানে 4000 টাকা। তাহলে এর যদি 6000 হয়, ওটা হবে 4000 টাকা। এটা লিখতেও পারিস। রাজীবের মূলধন 3 টাকা হলে আফতাবের মূলধন 2 টাকা, একে হলে কত? 6000 কত? 4-এরটা একটি অংশীদারি ব্যবসায়ী 3 জনের মূলধনের অনুপাত বলা আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। 3:8:5 এটা হচ্ছে লাভের অনুপাত। আমি যদি সাধারণ অনুপাত x ধরি, প্রথম জন লাভ পায় 3x, পরের জন পায় 8x, তারপরের জন পায় 5x। তাহলে প্রথম আর তৃতীয় ব্যক্তির লাভের, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম। তাহলে এইটা বিয়োগ, অর্থাৎ 5x - 3x ইজিক্যাল টু 60 টাকা। তাহলে 2x ইজিক্যাল টু 60, x ইজিক্যাল টু 30, x ইজিক্যাল টু 30 টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল? তাহলে আমি যদি এক্সের মানটা বসিয়ে দিয়ে যোগ করে দিই, তাহলে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 3 × 30 প্লাস 8 × 30 প্লাস 5 × 30, তার মানে 90 প্লাস 240 প্লাস 150, যেটা হবে সেটাই 480 টাকা। পাঁচেরটা দেখ, জয়ন্ত অজিত কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত কুণালের লাভ যত, 3 জনের লাভ এত এত। জয়ন্ত কত টাকায় ব্যবসা নিয়ে যেতে গেলে? এটা হচ্ছে কোন অঙ্কটা 2-এর অঙ্কটার মতো, জাস্ট 2-এর অঙ্কটার মতো। অর্থাৎ 3 জনের লাভের অনুপাতটা বার করে নে,
800:1000:1200 এই অনুপাত বার করে যেটা হবে, জয়ন্ত হচ্ছে প্রথম জন, তাহলে প্রথম জনের ভাগাহার বার করে নে। সেই 15,000 টাকাকে সেই ভাগাহার দিয়ে ভাগ করলে আমি জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করলো সেটা পেয়ে যাবো। কী বললাম, তিনটের অনুপাত করে নিবি, অনুপাত করে জয়ন্তর যে ভাগাহার হলো 15,000 টাকাকে সেই ভাগাহার দিয়ে ভাগ করলে মানে সেটা দিয়ে 15,000 টাকাকে সেই ভাগাহার দিয়ে গুণ করলে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে জয়ন্তর ব্যবসায় কত টাকা নিয়োজিত করলে পেয়ে যাবে। আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, এমনি সহজ। তোরা বেশিরভাগই যে কজন অঙ্ক পাঠিয়েছিস সহজ অঙ্ক সবারই হয়েছে, তবুও কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে ফোন করবি। কেউ তোরা ফোন করিস না, আমি বরং উল্টে ফোন করে জানতে হয়। যে আর একটা বলে দিই, যখন মিশ্র অঙ্ক করবে, দু একজন এটা লেখা ভুল করেছিল, এই যে এই ধরনের যে অঙ্কটা আছে, এই যে 9-এরটা, যেমন যে প্রদীপবাবু আমিনা বিবি 24,000 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 5 মাস পরে আরও 4,000 টাকা দিল। অর্থাৎ এই ধরনের অঙ্কে আমরা প্রথমটা কী লিখব, 24,000 টাকা খাটে 5 মাস ধরে, তাহলে এই কথাটা লিখে নিয়ে তারপর লিখব অতএব 1 মাস হিসাবে তার মূলধন দরকার হয়। লেখার ভাষাটা এরম হতে পারে। আর একটা লেখা হতে পারে যে 5 মাসের লাভ 1 মাসে পেতে গেলে প্রয়োজনীয় মূলধন, 5 মাসের লাভ 1 মাসে পেতে গেলে প্রয়োজনীয় মূলধন, এটা লেখা যেতে পারে। ঠিক আছে, সুতরাং হয় 1 মাস হিসাবে লিখবে, অথবা এই যে বললাম যত মাসের লাভ, যত মাস খাটবে তত মাসের লাভ 1 মাসে পেতে গেলে কত মূলধন লাগে, ভাষাটা এই হবে। অঙ্ক ঠিক আছে, কিন্তু ভাষায় একটু গণ্ডগোল হয়েছে। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারে এই পর্যন্তই। পরের চ্যাপ্টারে আমি একটু শুরু করব। আচ্ছা, আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যটা করব। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য কী? আমরা ক্লাস 9-এ শিখেছি যে পিথাগোরাসের উপপাদ্য বলতে বুঝি অতিভুজের বর্গ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ক্লাস 9-এ আমরা শিখেছিলাম যে অতিভুজের বর্গ, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা দিয়ে গত বছরে আমরা অঙ্ক শিখেছি বা আমরা অঙ্ক করেছি। কিন্তু পিথাগোরাসের উপপাদ্য বলতে কি এটাকেই বোঝায়? এটা কিন্তু পিথাগোরাসের সূত্র বলা যেতে পারে, নট এটা উপপাদ্য। উপপাদ্যটা হলো এইটা যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকে, এই যে বর্গক্ষেত্র রেখেছি অতিভুজের ওপরে, এইটা লম্বের ওপরে একটা বর্গক্ষেত্র রেখেছি, এটা ভূমির ওপরে একটা বর্গক্ষেত্র রেখেছি, তাহলে এই অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান। তাহলে এটাই হবে পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটাই হবে, কিন্তু আমি যেটা বললাম এটাই হবে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য পরীক্ষায় আসলে শুধু উপপাদ্যটি বিবৃত করার জন্য 1 নম্বর থাকে, বলেই দেয় পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, এবং তারপরে বলে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো। তাহলে প্রথম উপপাদ্যটি বিবৃত মানে ওইটাই বলতে হবে। আমি আবার একবার বলছি, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহু দুটির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য। আমরা পিথাগোরাসের উপপাদ্যে যাওয়ার আগে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটাও আমরা কিন্তু যাচাই করতে পারি। ধর লম্ব সমান এ,
ভূমি সমান বি আর অতিভুজ সমান সি। তাহলে আমরা সূত্র শিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। আমি যেটা করাচ্ছি এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ নয়, এটা আমি যাচাই করছি, এটা এই সূত্রটা প্রমাণ করছি। কিন্তু এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ নয়, এটা হচ্ছে এই সূত্রটা প্রমাণ। ধর আমি একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এইটা ধরেছি এ, এটা ধরেছি বি, এটা ধরেছি সি। আমরা এই ত্রিভুজটাকে আমরা যদি এইরকমভাবে লিখি, একটু ছোট হয়ে গেল সেটা, যাই হোক, এটা সি, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা সি। এইরকমভাবে আমি যদি ওই একটা ত্রিভুজকে আমি দুরকমভাবে নিলাম, দুভাবে আঁকলাম, এরকম কাত করে একটা সোজা উল্টো করে এঁকে নিয়ে আমি দেখব যে এটা প্রমাণ করব যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। প্রথমে দেখ, যেহেতু এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এটা একটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি, সমান্তরাল বাহুদ্বয় এটার এটা, ইন্টু উচ্চতা এ প্লাস বি, উচ্চতা যেটা, তাহলে হাফ ইন্টু এ প্লাস বিটার হোল স্কোয়ার। এইবার এখানে দেখ তিনটে ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তিনটেই সমকোণী ত্রিভুজ। তাহলে আমি তাহলে এটা বলতে পারি এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু বলতে পারি এই ত্রিভুজটা প্রথমে হাফ ইন্টু এ ইন্টু বি, তারপরে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু বি ইন্টু এ প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সি, কারণ এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এটাকে আমি এদিকে ভাঙলে হয় এ স্কোয়ার হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এখান থেকে আমি হাফ কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস ab প্লাস সি স্কোয়ার। ওই দিক থেকে হাফ হাফ উঠে গেল, না এটা ভুল করলাম, এটা এবি হবে, এবি প্লাস সি স্কোয়ার। ওই দিক থেকে হাফ হাফ উঠে গেল, থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এটাও দেখ 2ab প্লাস সি স্কোয়ার। উভয় দিক থেকে এটা উঠে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার, এটাই প্রমাণ। তাহলে এটা আমরা এইরকমভাবে কী করে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তার যাচাই করলাম, নট প্রমাণ, এটা যাচাই করলাম বা মানে দেখালাম এর দুটো সমান। এবার আমরা আসবো পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করার জন্য। প্রথমে ছবি আঁকে একটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ। তাহলে প্রথমে আমরা লিখব এবিসি একটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি। এটা প্রদত্ত হলো। প্রামাণ্য
প্রামাণ্য লিখব বিসি স্কোয়ার, প্রামাণ্যটা আমি লিখে দিচ্ছি, প্রামাণ্য বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কন, এ থেকে বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হলো, এ থেকে বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হলো, এটা লিখলে। প্রমাণ, প্রমাণ হলো আমরা এর আগের উপপাদ্য বলেছিলাম যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানলে যে ত্রিভুজ দুটি উৎপন্ন হয় তা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং নিজেরাও সদৃশ্য। তাহলে এখানে ওই কথাগুলো লিখতে হবে, যেহেতু এটা লিখবে ওই যে আমি যে কথাটা বললাম ওই কথাটাই লিখবে, যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজের এ বিন্দু থেকে এর উপর লম্ব, তাহলে অতএব ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। আর যেই সদৃশ্য হয়ে গেল তো আমরা বলতে পারি এবি বাই বিসি ইকুয়াল টু বিডি বাই এবি। আচ্ছা, এটা দুরকমভাবে তোরা করতে পারিস, কারণ আমাকে এবি স্কোয়ারটা আনতে হবে বলে এবিডি আর এবিসি ত্রিভুজ সদৃশ্য যখন, তখন আমাকে এবিটার এরকমভাবে আনার জন্য আমাকে দুটো বাহুর অনুপাত এমনভাবে আমরা নেব যাতে এবি স্কোয়ারটা আসে। তাহলে আমরা কি করে এবি স্কোয়ারটা এলো আমি দেখি। এবি হলো ছোট ত্রিভুজের, এই ত্রিভুজের মানে অতিভুজ, ছোট ত্রিভুজের অতিভুজ এবি, আর বড় ত্রিভুজের অতিভুজ বিসি, তাদের অনুপাত দুটো যা হবে এই কোণের সঙ্গে এই কোণটার সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা হলো সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু বিডি আর এই কোণের বড় ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে আমাকে যেহেতু এবি আনতে হবে বলে আমাকে এই বাহু দুটোই নিতে, অন্য বাহু দুটো নিলে আমার এবি আসবে না। তাহলে এখান থেকে বলতে পারি বা এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। যখন এডিসি আর হচ্ছে এবিসি সদৃশ্য হয়ে গেল, তখন আমি বলতে পারি একই রকমভাবে, ঠিক এক সেম প্রসেস, এবি এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি বাই এসি। এটাও ওই একই রকমভাবে হবে। দেখ, ছোট ত্রিভুজের এসি মানে অতিভুজ, বড় ত্রিভুজের এসি মানে অতিভুজ। আচ্ছা, এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, এই যে গোল দেখালাম, এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। তাহলে ছোট ত্রিভুজের এসি মানে এই ছোট ত্রিভুজের ডিসি মানে হচ্ছে এইটা, তাহলে এই কোণের সঙ্গে সমান এই কোণ, তাহলে এই কোণের বিপরীত এসি। তাহলে এখন আমার এসি স্কোয়ার আনতে হবে বলেই এই বাহুটা আমি নিলাম, বাহু দুটোর অনুপাত নিলাম। তাহলে বলতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 আর 2 যদি আমি যোগ করি, 1 নম্বর প্লাস 2 নম্বর যদি যোগ করি, তাহলে কি পাচ্ছি? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু বিডি ইন্টু ডিসি। এখান থেকে বিসি কমন নিলাম, তাহলে হলো বিডি প্লাস ডিসি। ছবিতে লক্ষ্য কর, বিসি আর ডিসি যোগ করলে হয় বিসি, তাহলে বিসি ইন্টু বিসি ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার।
সহজ প্রমাণ পরীক্ষায় কিন্তু খুব আসে, ঠিক আছে। আমি আর একটা প্রমাণ আছে, ওটাও করিয়ে দেব। তাহলে আমার এই তোদের সিলেবাসের সমস্ত জ্যামিতি উপপাদ্য শেষ হয়ে যাবে। এর ঠিক উল্টো যে পিথাগোরাসের উল্টো যদি হয়, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান যদি হয়, তাহলে ত্রিভুজটি সমকোণী হবে। আগেরটা সমকোণী হলে ওটা যেমন বলছিলাম, এটা হবে এরকম যে একটা ত্রিভুজ ধর, এটা এ বি সি, এই যে এবিসি এর, এটা প্রদত্ত এবিসি একটা ত্রিভুজ, নট সমকোণী ত্রিভুজ। এবিসি একটি জাস্ট ত্রিভুজ, এটা লিখবে এবিসি একটি ত্রিভুজ যার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এটা দেওয়া আছে। এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এটা তাহলে প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। অঙ্কন আছে, এখানে আমি আর একটা ত্রিভুজ আঁকবো, সেম দেখতে, সেম একটা ত্রিভুজ আঁকবো। তাহলে প্রথমে অঙ্কনটা কি করলাম, এটা নাম দিলাম ধর ডিইএফ। বিসি সমান করে এর সমান করে ইএফ নিলাম। ই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম, ই বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। এবার হচ্ছে এবি সমান করে ডিই কেটে নিলাম। তারপরে ডি কমা এফ যুক্ত করলাম। তাহলে অঙ্কনটা কি বললাম, প্রথমে বিসি সমান করে ইএফ নেওয়া হলো, ই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। এবার সেই লম্ব থেকে ডি কেটে নিলাম আর ডি কমা এফ যুক্ত করা হলো। প্রমাণ। যেহেতু এখানে দেয়া আছে যে যেহেতু এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবির মান হচ্ছে এবি আর ডি সমান, তাহলে এবির জায়গায় ডি বসিয়ে দিলাম, ডি স্কোয়ার প্লাস এসি মানে বলতে বলেছে এটা বেশি হবে, তাহলে এটা হচ্ছে ইএফ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো কি হচ্ছে ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি এই ডি স্কোয়ার আর ইএফ স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আবার বলতে পারি ডিএফ স্কোয়ার, যেহেতু এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিএফ স্কোয়ার, অতএব এসি ইজ ইকুয়াল টু ডিএফ। এটা লিখতে হবে যেহেতু ডিইএফ সমকোণী ত্রিভুজ, যেহেতু ডিইএফ সমকোণী ত্রিভুজ, তাহলে ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ারের জায়গায় আমি বলতে পারি ডিএফ স্কোয়ার। তাহলে এসি ইজ ইকুয়াল টু ডিএফ। এবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ
এই দুটো ত্রিভুজের এবি ইকুয়াল টু ডিসি না ডিই, এটা অঙ্কন। বিসি ইকুয়াল টু ইএফ, এটা অঙ্কন। আর এসি ইজ ইকুয়াল টু টিএফ, এটা প্রমাণিত। এটা হচ্ছে প্রমাণিত, আর এটা হচ্ছে অঙ্কন, দুটোই অঙ্কন। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ ব্র্যাকেটে এস 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 সর্বসমতার সূত্র অনুসারে, এস 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 সর্বসমতার সূত্র অনুসারে যে হয়ে গেল। তাহলে অতএব অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইএফ, এটা লিখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটা আমি 90 ডিগ্রি কোণ করে রেখেছিলাম, তাহলে 90 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল যে অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দুটো উপপাদ্য আর বাকি অঙ্কগুলো দেওয়া হলো। পরের দিন আমরা দ্বিতীয় একাদশের উপপাদ্যর অঙ্কগুলো করবো, এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো করবো। থ্যাংক ইউ।